স্ক্যাম ধরা পড়েছে শুধু এসএসসিতে, প্রাইমারিতে প্রচুর এরকম স্ক্যাম রয়েছে। স্ক্যামার যারা রয়েছেন প্রাইমারি, তারা এখন থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত তাদের, যে আমাদের ক্ষেত্রেও এই ঘটনা হতে পারে, আমাদের ক্ষেত্রেও এই মানে চাকরি চলে যাওয়া বা টাকা ফেরত দেওয়া সমস্ত কিছু হতে পারে। সুতরাং তারা অ্যালার্ট হয়ে যান এবং দুর্নীতি থেকে দূরে থাকুন, এই একটা বার্তা হয়তো হাইকোর্ট এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে দিতে চেয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতির প্যানেল পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে এবং তাতে 25,753 জনের চাকরি বাতিল। এই নিয়ে আজকে কথা বলবো আইনজীবী শ্রমিক বাগচির সঙ্গে। শ্রমিকদা, হাইকোর্ট যে আজকে নির্দেশ দিলেন যে 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, তাতে কি জেনুইন প্রার্থী ছিল না? সব কি দুর্নীতি করে বা বেআইনিভাবে চাকরি পেয়েছিল? না, জেনুইন প্রার্থী আছে, অবশ্যই জেনুইন প্রার্থী আছে। এই একটাই চ্যালেঞ্জের জায়গা, যেটা আমি চ্যালেঞ্জের জায়গা মনে করছি এই রায়ের, আমার মনে হয় জেনুইন প্রার্থী সেখানে রয়েছে। এবং জেনুইন প্রার্থীরা যে পুরোপুরি বাদ, সেটা হয়তো রায় দেখে বা মিডিয়া রায়ের মোটা দাগের জায়গাগুলো বলছে। এই রায়ের মধ্যে দেখুন 370খানা প্যারাগ্রাফ রয়েছে, 282 পাতার রায়, রায়ের কপি আমার কাছে আছে। আমি আপনাকে একটা জিনিস বলবো, এই রায়ের মধ্যে কিন্তু অনেক পার্ট আছে। একটা পার্টে পার্ট নাম্বার 363, যেখানে মেন ডাইরেকশনগুলো লেখা আছে, সেই 17খানা যে ডাইরেকশন লেখা আছে, ওই ডাইরেকশনটা ফলো করলে আপনি সব কিছু পেয়ে যাবেন। পরিষ্কার সেখানে একটা কথা বলা আছে যে সিবিআই যে গাজিয়াবাদ থেকে যে ওই নাইসা কোম্পানির যে সিইও, তার বাড়ি থেকে যে 3টে যে সিডি পেয়েছিল হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কে বলছে যে সেই হার্ড ডিস্কের মধ্যে ওএমআর মার্কশিটের কপি আছে। কিন্তু যখন সিবিআইকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা এসএসসির কাছে নিচ্ছ না কেন, এসএসসির লয়ারকে বলেছিল আপনারা কেন দিচ্ছেন না, এসএসসি বলেছিল আমরা ওটাকে ডিস্ট্রয় করে দিয়েছি, কারণ যেহেতু চাকরি হয়ে গেছে আমরা ওটাকে আর কিপিংয়ে রাখিনি। তখন এখানে একটা কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে একটা কথা বলা হয়েছে যে ওই ওএমআর যে মার্কশিট যেটা গাজিয়াবাদ থেকে পাওয়া গেছে, সেই ওএমআর মার্কশিট অনুযায়ী প্রপারলি চেক করে দেখতে হবে কে কত নম্বর পেয়েছে। যদি দেখা যায় যারা প্যানেলে আসার যোগ্য কিন্তু আসেনি, বা একটা মানে এটা ডাইরেক্ট লেখা নেই যে যারা চাকরি করছেন তাদের মধ্যেও যদি কেউ থাকে, কিন্তু এটা ইমপ্লাইডলি আমাদের ধরে নিতে হবে, কারণ আমরা তো প্রচুর মামলা করি। এটার মানেটা ওইটাই দাঁড়াচ্ছে যে এই প্যানেলের মধ্যে দেখা গেল যাদের চাকরি বাতিল হয়েছে, আমি আপনাকে বলছি তাদের মধ্যে অন্তত সংখ্যাটা 15,000-এর বেশি হবে যাদের জেনুইন চাকরি ছিল এবং তারা চাকরি পাবেন। তারা যে চাকরিটা যে আজ থেকে চলে যাচ্ছে তাদের, আমার ধারণা তারা চাকরিটা আবার ফেরত পাবেন, কারণ ওই ওএমআর মার্কশিট যখন ট্যালি করা হবে, ওই 15,000 যে ক্যান্ডিডেট তারা যে জেনুইন চাকরি পেয়েছেন বা তাদের নম্বরটা যে সেই জায়গায় রয়েছে, এইটা কিন্তু প্রুভ হবে। কারণ তখন হয়তো তাদের নম্বরের সাথে যারা এক পার নম্বর পেয়েছেন, তাদের নম্বরের থেকে যারা আবার হাফ নম্বর বা 1 নম্বর কম পেয়েছেন, সেইভাবে লিস্টটা তখন তৈরি হবে। সুতরাং তাদের নম্বরটা যেটা তাদের প্রাপ্ত নম্বর, সেই নম্বরটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে সেই জায়গায় থাকবে। তাদের নম্বরের থেকে বেশি যারা পেয়েছেন বা একদম কম যারা পেয়েছেন তাদেরটা যেমন বাদ যাবে, ঠিক সেই রকমই দেখা গেল যে ওই ওএমআর মার্কশিটের মধ্যে এমন কিছু নম্বর রয়েছে যে নম্বরগুলো একদমই মানে হয়তো নিচের দিকে, কিন্তু ওই প্যানেলের মধ্যে যারা রয়েছে তাদের নম্বর উপরের দিকে, কিন্তু ওই ওএমআর মার্কশিটের মধ্যে রয়েছে, ওই হার্ড ডিস্কের মধ্যে রয়েছে, তারা আবার চাকরি রিভাইভ করতে পারবেন, না হলে হাইকোর্টে মামলা হবে বা সুপ্রিম কোর্টে মামলা হবে। এবং ঠিক এই পয়েন্টটা নিয়েই আমার যেটা মনে হয়েছে, দেখুন রাজ্য সরকারি অ্যাপিলটা কি হবে আমি সেটা বলতে পারবো না। বহু ক্যান্ডিডেটরা তারা কিন্তু বলছে, আমি একজন আইনজীবী হিসাবে অলরেডি আমার সঙ্গে 4-5 জন যোগাযোগ করেছেন, তারা কিন্তু বলেছেন যে রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকার যেই থাকুক না কেন এবং সিবিআইকে আমরা চ্যালেঞ্জ করছি যে কোথাও তারা দেখাতে পারবে আমরা 5 টাকাও ঘুষ দিয়েছি, আমরা জেনুইন চাকরি পেয়েছি, আমরা মামলা করতে চাই। আমি কিন্তু দেখেছি যে সেই সুযোগটা রয়েছে, এটা আমার মনে হয়েছে। পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, কেন হাইকোর্ট আজকে এই রায়টা দিয়েছে। এই রায়টা দেওয়ার সময় জজ যেটা বলেছেন যে আমি প্রত্যেকটা প্যানেল, জেলা অনুযায়ী তো প্যানেল হয়েছে, প্রত্যেকটা জেলার প্যানেলে যদি দেখি বেশিরভাগ লোকই দুর্নীতিগ্রস্ত, সেখানে ওই ছুঁচ মানে কী হবে যে ওই চালের মানে বস্তা থেকে যে ছুঁচ বাছার মতন অবস্থা হয়ে যাবে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পুরো প্যানেলই উনি বাতিল করেছেন। কিন্তু আমার ধারণা, আপনি যে প্রশ্নটা করলেন যে পুরো প্যানেলে সবাই বাতিল হবে না, যদিও এটা আবার একটা লং প্রসেস শুরু হয়ে গেল, 4 মাসের মধ্যে করতে বলেছে, কিন্তু পাশাপাশি যাদের বাতিল হয়ে যাচ্ছে তারাও আবার মামলা করবেন। কিন্তু আমার মনে হয় যে জেনুইন যারা রয়েছেন তারা চাকরি আবার রিভাইভ করবেন।
দাদা এখানে একটা প্রশ্ন অবশ্যই থাকবে যে যারা দুর্নীতি করেছে, হয়তো টাকা দিয়ে চাকরি পেয়েছে বা অন্যভাবে চাকরি পেয়েছে, তাদের কিন্তু চাকরিটা বাতিল হয়ে গেল, কিন্তু অন্যদিকে যারা টাকা নিয়েছিল তাদের ক্ষেত্রে তো কিছু হলো না। মানে বলা ভালো যে মাথা তো এখনো পর্যন্ত ধরা পড়লো না। এটা তো সমস্যাই, এটা তো সমস্যাই। তার কারণ হচ্ছে দেখুন, যারা টাকা নিয়েছে, এই টাকা নেওয়ার ব্যাপারটা হচ্ছে একটা গোলমেলে ব্যাপার। কেন বলছি, ধরুন টাকাটা গেছে একদম উপর মহলের কোনো মন্ত্রীর কাছে, ধরে নিলাম শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু এই যে শিক্ষামন্ত্রী এখন জেল খাটছেন, শিক্ষামন্ত্রীর ঘরে টাকা পাওয়া কিন্তু যায়নি, তার বান্ধবীর ঘরে টাকা পাওয়া গেছে। সেইখানে কিন্তু আবার কেসের লুফোলস, যা তিনি আবার বেলও পেয়ে যেতে পারেন, যদিও আজকের রায়ের পরে তার বেল স্বভাবতই হয়তো আরও পিছিয়ে যাবে। পাশাপাশি এইটা হচ্ছে যে দেখবেন আপনি যে ধরুন একটা প্রত্যন্ত গ্রাম, সেখান থেকে কেউ সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, সে কিন্তু ওই মন্ত্রীকে ধরতে পারেনি। সে কাকে ধরেছে? সেই গ্রামের কোনো প্রভাবশালী লোক, সেই গ্রামের কোনো পঞ্চায়েত মেম্বার হতে পারে, বা সেই গ্রামের রুলিং পার্টি করেন খুব একজন ওপর দলের কেউ লোক, তাকে সে ধরেছে। ধরার পরে তার মাধ্যমে সেই টাকাটা ব্লক লেভেল থেকে রাজ্য লেভেল থেকে রাজ্য মন্ত্রিত্ব লেভেল, এইভাবে টাকাটা ধাপে ধাপে গেছে। সুতরাং সেই দুর্নীতিটাকে বার করে ধরা এটাও কিন্তু কঠিন। কিন্তু একটা জিনিস আপনাকে মানতে হবে, দেখুন কোর্ট তো আছে, কোর্ট রায় দিয়েছে, কোর্টের রায় সময় লাগতে পারে। আজকে তো সিবিআইয়ের ওপর আপনাকে সামান্য ভরসাটুকু রাখতে হবে। সে তো বলেছে, ডিভিশন বেঞ্চ তো বলেছে যে হাইকোর্ট এই সিবিআই চাইলে যে কোনো কাউকে হেফাজতে নিয়ে জেরা করতে পারে বা গ্রেপ্তার করতে পারে, তাহলে তাদের ধরা পড়াটা সময়ের অপেক্ষা, এইটুকুই আমি বলতে পারি। আর একটা জিনিস আমার যেটা মনে হয়েছে যে এই যে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা, এই জায়গাটাও একটা কন্ট্রোভার্সি তৈরি হবে। কেন আপনি দেখুন, চিন্তা করুন, প্যানেলের বাইরে যারা রয়েছে সেটাকে হয়তো লিস্ট পাবলিশ হবে, ওএমআর লিস্ট হয়তো পাবলিশ হবে, কিন্তু তারা কখনো স্বীকার করবে না যে আমরা প্যানেলের বাইরে, কারণ তাহলে তো তাদের এই কেস তো হবেই। প্লাস আপনি একটা কথা জেনে রাখুন, এই চিটিংবাজি করার জন্য এই রাজ্য সরকারই তাদের বিরুদ্ধে যে কেস দেবে না তার কোনো গ্যারান্টি নেই, তাদের বিরুদ্ধে চিটিং কেসও হবে। শুধু এই সিবিআই তদন্ত হবে না, কারণ তাদের আশেপাশের লোকেরা বা অন্য জায়গার লোকেরা সেই অন্য কেস দিয়ে দিতে পারে, এবং তার ভয়েই এবং সেইখানে আইডেন্টিফাইড হয়ে যাওয়ার ভয় সেটা কেউ বলতে আসবে না। সুতরাং এই জায়গাটা নিয়ে একটা চাপানো তো থাকবে, এবং এই জায়গাটা নিয়ে মামলা মোকদ্দমাও হবে বলে আমার মনে হয়। দাদা একটা প্রশ্ন অবশ্যই করব, যে যাদের বলা হয়েছে যে চাকরি বাতিল, তাদের বেতন দিতে হবে সঙ্গে সুদ সমেত, সঙ্গে 12% সুদ এবং 4 সপ্তাহের মধ্যে, এটা কি ঠিক? কারণ বহু মানুষ আপত্তি জানাচ্ছেন, চাকরি বাতিল হয়েছে, তারা শাস্তি পেয়েছেন ঠিকই, কিন্তু সুদ সমেত বেতন ফেরত দেওয়াটা বেশি হয়ে গেল না? না, বেশি হলো না বলেই আমার ধারণা। আমার আপনার ট্যাক্সের টাকায় বেতনটা হয়। আপনি আপনি চিটিংবাজি করে ঘুষ দিয়ে চাকরিটা নেবেন, আর একজন 1173 দিন ধরে রাজপথে পড়ে থেকে তারা অবরোধ, মানে তারা তাদের জেনুইন চাকরিটার জন্য লড়াই করে যাবে। সুতরাং এরকম একটা কঠিন রায় দেওয়ার দরকার ছিল। কে কি বলছে সেটা দেখার থেকেও একটা কোর্ট যখন রায় দেবে তারা সবাইকে খুশি করতে পারবে না। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে দৃষ্টান্তমূলক রায় যদি না হয়, তাহলে উত্তরোত্তর যারা এই দুর্নীতিগুলো করে যাচ্ছেন তাদের এইটা বাড়তেই থাকবে, এবং আজকের এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রাক্তন বিচারপতি, যার ঘর থেকে এই রায়ের উৎপত্তি হয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার সঙ্গে যখন আপনারা সাংবাদিকরা কথা বলছিলেন, তিনি একটা কথা বলেছেন আমার যেটা ভালো লাগলো। তিনি বলছেন যে আমিও এতটা কঠোর হতে পারিনি যতটা ডিভিশন বেঞ্চ কঠোর হতে পেরেছে, বা যতটা সুপ্রিম কোর্ট কঠোর হয়ে ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে পেরেছে। এই জিনিসটা আমার ভালো লেগেছে যে মানুষের আস্থা তো জুডিশিয়ারি ছাড়া আর কেউ ফেরাতে পারবে না, কারোর তো সেই ক্ষমতা নেই। তাহলে জুডিশিয়ারিকে সময় সময় কঠোর হতে হবে। আপনি একটা কথা বলুন, আপনার ট্যাক্সের টাকা, আমার ট্যাক্সের টাকা, সারা পশ্চিমবঙ্গবাসীর, আমি ভারতবাসী ছেড়ে দিলাম, সারা পশ্চিমবঙ্গবাসীর ট্যাক্সের টাকা কেউ দুর্নীতিভাবে রোজগার করে নিয়ে যাবে, আর যারা জেনুইন তারা চাকরিটা পাবে না। তাদের যে টাকা ফেরত দেওয়ার অর্ডার হয়েছে, আমার মনে হয় টু সাম এক্সটেন্ট যথেষ্ট ভালোই অর্ডার হয়েছে। এই রকম কঠিন এবং কঠোর অর্ডার যদি হয় ভবিষ্যতে, কারণ আমি আপনাকে একটা কথা বলি, স্ক্যাম ধরা পড়েছে শুধু এসএসসিতে, প্রাইমারিতে প্রচুর এরকম স্ক্যাম রয়েছে। স্ক্যামার যারা রয়েছেন প্রাইমারি, তারা এখন থেকে সতর্ক হয়ে যাওয়া উচিত তাদের,
যে আমাদের ক্ষেত্রেও এই ঘটনা হতে পারে, আমাদের ক্ষেত্রেও এই মানে চাকরি চলে যাওয়া বা টাকা ফেরত দেওয়া সমস্ত কিছু হতে পারে। সুতরাং তারা অ্যালার্ট হয়ে যান এবং দুর্নীতি থেকে দূরে থাকুন, এই একটা বার্তা হয়তো হাইকোর্ট এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে দিতে চেয়েছে, যেটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি আমার মনে হয়। যদিও কিছু চ্যালেঞ্জিং জায়গা রয়েছে, দেখুন আমাদের দেশে আইন প্রচুর, তার ফাঁক প্রচুর, চ্যালেঞ্জ হবে, বিভিন্ন পয়েন্টে কেস হবে, সেটা ঠিক আছে, কিন্তু ওভারঅল রায়টা যদি আপনি দেখেন সেটা কিন্তু মানুষের স্বার্থে এবং দুর্নীতিবাজদের কালো হাতটা যাতে ভেঙে দেওয়া যায় সেইটাতে হাইকোর্ট সদর্থক ভূমিকা পালন করেছে, এটাকে আমি সমর্থন করি। হাইকোর্টের আজকে রায় এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন এই যে হাইকোর্টের রায় 5 মিনিটে সুপ্রিম কোর্টে স্টে হয়ে যাবে। হ্যাঁ, উনি দেখুন একটা কথা বলি, উনি অনেক কিছু বলেন, ঠিক আছে, ওই সারদা মামলার পরে উনার আর উল্লেখযোগ্য কোনো বড় মামলায় রায় নেই। প্লাস হচ্ছে যে আরও একটা কথা বলি, আজকাল রাজ্য সরকারও ওনার ওপর কোনো ভরসা রেখে কোনো বড় মামলা ওনাকে করতে দেয় না। সেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সব নামজাদা কৌশলীদের নেয়। কারণ হচ্ছে যে উনি চিৎকার চেঁচামেচিটাই উনার সার, এবং ওই ভোটের রাজনীতিতে বা এমপি হয়ে বা পার্লামেন্টে চিৎকার চেঁচামেচি এগুলো উনি ভালো করতে পারেন, কিন্তু এসে ওই কোর্টে মামলা করা এই ব্যাপারটা থেকে যেন উনি অনেকটাই দূরে চলে গেছেন। উনি যে বলছেন 5 মিনিটে স্টে হয়ে যাবে কি 5 ঘন্টায় স্টে হয়ে যাবে সেটা সুপ্রিম কোর্ট বলবে, ওনার বলার কোনো অথরিটি আছে বলে আমার মনে হয় না। লোক গরম করার রাজনীতি, ওনার এখন অনেক বিব্রত অবস্থা। তার কারণ হচ্ছে যে উনারই প্রাক্তন জামাতা, তিনি আবার উনারই বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। সুতরাং সেই দিক থেকে তিনি অনেক বেশি ঘেঁটে আছেন। সামনে ভোটও রয়েছে, কখন তিনি কি বলবেন বা কোন পয়েন্ট থেকে তিনি নিজেকে তুলে আনবেন সেটা তিনি নিজেই ঠিক করতে পারছেন না। আর ওনার কথা শুনে লোকজন এখন হাসাহাসি করে। সুতরাং আমার মনে হয় না যে ওনার কথার কোনো প্রভাব পড়বে। আর জুডিশিয়ারি নিয়ে যারা এরকম আলপাটকা মন্তব্য করে থাকেন, শুধু উনি কেন, মুখ্যমন্ত্রীও বলেছেন, অন্যান্য মন্ত্রীরাও বলেছেন, আমি মনে করি জুডিশিয়ারির ক্ষমতাটা কিন্তু অসীম। জুডিশিয়ারি যদি ইচ্ছা করে, এবং যারা এই মামলা করেছেন আমি তাদের বলবো তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেটা তারা কোর্ট মাধ্যমে নেবেন। দাদা আপনি মুখ্যমন্ত্রীর কথা বললেন, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে যারা চাকরি হারিয়ে ফেলেছেন মানে চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন, এবং তিনি বলেছেন হাইকোর্ট থেকে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সুপ্রিম কোর্টে গেলেই তো হবে না, কি পয়েন্টে যাবেন? দেখুন বলাটা খুব সহজ, আমি আপনার সামনে এখানে দাঁড়িয়ে অনেক কিছু বলে দিতে পারি, এটা আমি বলছি, আমার বলার অত গুরুত্ব হবে না, কারণ আমি একজন সাধারণ মানুষ। একজন মুখ্যমন্ত্রী যখন বলছেন তার একটা আলাদা গুরুত্ব বহন করছে, কিন্তু তাকেও চিন্তা করতে হবে তিনি কি বিষয় কথাটা বলছেন। একটা জুডিশিয়ারির একটা অর্ডার, একটা ফাইনাল অর্ডার, এবং আপনাকে মনে রাখতে হবে নট এ ম্যাটার অফ জোক, 112টা মামলার একসাথে নিষ্পত্তি হয়েছে আজকে। আপনারা জানেন কিনা জানি না, রায়ের মধ্যে দেখে নেবেন পরিষ্কার, 112খানা মামলার নিষ্পত্তি আজকে একসাথে হয়েছে। মানে এই মর্মে হাইকোর্টের কাছে যে 112খানা মামলা ছিল এই এসএসসির ফাইনাল এই অর্ডারের বিষয়ে, সেইটার একসাথে নিষ্পত্তি হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন যে তিনি জুডিশিয়ারির ওপরে কোনো মন্তব্য করে লোকের কাছে ভালো সাজবেন, সেটা রাজনীতির দিক থেকে তিনি হয়তো সফল, কিন্তু জুডিশিয়ারির দিক থেকে অত্যন্ত অপমানজনক, লজ্জাজনক। আমি একজন নাগরিক হিসাবে আমি এটা মনে করি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলতেন মা মাটি মানুষের সরকার, সেই রাজ্যে সন্দেশকালীন মতন জায়গায় মা ধর্ষিতা হন, রাত 12টার সময় পিঠে করার জন্য মাদের কাকিমাদের ডেকে নিয়ে যাওয়া হয়, কোল থেকে বা আদিবাসী বাচ্চাকে ফেলে মেরে দেওয়া হয়। শেখ শাহজাহানের মতন রেপিস্টরা সেখানে রাজ্য সরকারের আশ্রয় দিনে থেকে 60 দিন পরে সিবিআই এবং হাইকোর্টের চাপে ধরা পড়ে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন এটা ছোট ঘটনা, বানানো ঘটনা। আবার সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন হাইকোর্টে সব বিজেপির লোক বসে আছে, হাইকোর্টের বিজেপির ইতিহাস তৈরি করার জন্য লোক বসে আছে। এই ধরনের মুখ্যমন্ত্রী যারা এই ধরনের, যিনি এই কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলেন, সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঠিক আছে, কিন্তু মানুষ বুঝতে পারছে যে মানুষ কাকে বিশ্বাস করে 2011 সালে এনেছিল, এবং আজকে মানুষের যে কি অবস্থা সেটা তার কাছে, মানুষের কাছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এইটুকুই আমি বলতে পারি। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।